আপনারা শুনছেন গল্প শোনাই, গল্পে গল্পে জীবন। আমরা আজকে শুনব পদ্মা নদীর মাঝি পর্ব ১৩। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। কুবের ফিরিয়া আসা পর্যন্ত কফিলা গেরা স্থানটুকুর মধ্যে লুকাইয়া রহিল। পুরুষের দৃষ্টিপাত আজ বড় লজ্জা করিতেছে কপিলার। দিনের আলোয় আজ তার মনে হইতেছে জগৎ সদ্য সকলেই বুঝি জানে, যার পাশে শুইয়া সে রাত কাটাইয়াছে, স্বামী সে তাহার নয়। মুড়ি আর বাতাসা কিনিয়া কুবের ফিরিয়া আসিল। দু মুঠা খাইয়া কপিলা বলিল, আর সে খাইবে না। না খাক, কুবেরের পেটে জায়গা আছে ঢের। ধীরে ধীরে মুড়ি আর বাতাসা শেষ করিয়া সে বলিল, ল যাই হাসপাতাল। তখন সবে রোদ উঠিয়াছে। এত সকালে গোপীর সঙ্গে তাহারা দেখা করিতে পারিল না। ৯টা পর্যন্ত হাসপাতালের সামনে বসিয়া থাকিতে হইল। তারপর ঘণ্টা খানেক গোপীর কাছে থাকিয়া তাহাকে অনেক আশ্বাস ও সান্ত্বনা দিয়া ঘাটে ফিরিয়া আসিল। জোহরের শালা নুরুলের নৌকা কাঠের বোঝা নামাইয়া দেবীগঞ্জ ফিরিয়া যাইতেছিল। সেই নৌকায় তাহারা উঠিয়া বসিল। গ্রামের ঘাটে নামিয়া কুবের বলিল, বাড়ির যা কপিলা, আমি গণেশের লগে দেখা কইরা যাই। বাড়িতে যদি ঝড় ঝাপটা কন্দন ঘনাইয়া থাকে, প্রথম ধাক্কাটা কপিলার উপর দিয়ে যাক। কপিলা কিন্তু একা বাড়ি যাইতে রাজি হইল না। রুখিয়া বলিল, আরে পুরুষ। তখন আর কথাটি না বলিয়া কুবের হন হন করিয়া বাড়ির দিকে চলিতে আরম্ভ করিল। কপিলা ফিসাইয়া পড়িল। পথে যার সঙ্গে দেখা হইল, সেই সাগ্রহে গোপীর সংবাদ জিজ্ঞাসা করিল। চাপা হাসি, ঢাকা পরিহাস, রুদ্ধ ইঙ্গিত কিছুই কারো কাছে জুটিল না কুবেরের। এত কি সুনাম সে রাখিয়া গিয়াছিল গ্রামে, যে কপিলার সঙ্গে একটা পুরো রাত্রি অজানা স্থানে অতিবাহিত করিয়া আসিয়াও সে সুনাম নিটল অক্ষত দেখিতে পাইতেছে। ব্যাপারখানা কি? চলিতে চলিতে হঠাৎ কুবেরের মনে পড়ে, দুজন তো নয়, গোপীকে ধরিলে তারা যে তিনজন। গ্রামের লোক তাকে আর কপিলাকে হোটেলের চাচের বেড়ার নির্জনতায় পৃথকভাবে কল্পনা করে নাই। তাহাদের সঙ্গে গোপীকেও একত্রে চিন্তা করিয়াছে। কারো মনে নাই, সন্দেহ জাগিবার অবকাশ থাকে নাই। কুবের দাঁড়াইল। কপিলা কাছে আসিল, বলিল, দেখ কপিলা, জিগেলে কইস রাইতে হাসপাতালে ছিলাম গোপীর কাছে। কপিলা মাথা নাড়াইয়া বলিল, ধুর মিছা কথা আমি কই না মাঝি। বলিয়া খানিক আগে কুবের যেমন করিয়াছিল তেমনি হন হন করিয়া কপিলা আগাইয়া গেল। কে জানে কি আছে কপিলার মনে। বারণ না মানিয়া কাল ও আমিন বাড়িতে থাকিয়া গেল, আজ বারণ না মানিয়া সত্য কথা বলিতে চায়। বলুক, পুরুষ মানুষ কুবের, কি বয় তার। কপিলার সত্যবাদিতার ফল যদি কেহ ভোগে, ভুগিবে কপিলাই। বাড়ি গিয়া কুবের দেখিল, মালার কাছে কপিলার সবিস্তারে আমিন বাড়ির কাহিনী বলিতেছে। কাছে চাটাইটার উপর সে বসিয়া পড়িল। মালাকে সবই বলিবে নাকি কপিলা। হোটেলে রাত্রি যাপনের কথা পর্যন্ত কপিলা বলিয়া যায়। সন্ধ্যাবেলায় কি বিপদেই তারা পড়িল। হাসপাতালে থাকিতে দিল না। ফিরিবার নৌকা পাওয়া গেল না। কোথায় যায়। শেষে এক মোক্তারবাবু দয়া করিয়া তাদের আশ্রয় দিলেন। কি নাম যেন মাঝি মোক্তারবাবুর? মুখ ফিরিয়া কপিলা জিজ্ঞাসা করিল কুবেরকে। কুবের থতমতে খাইয়া বলিল, কেডা জানে, জিগাও নাই। কুবের মাথা নাড়িল। দুদিনের মধ্যে আর গোপীকে দেখিতে যাইয়া হইল না। জীবিকা অর্জন করিতেই কুবের ব্যস্ত হইয়া রহিল। পরের দিন সকালে মালা ভয়ানক গোলমাল আরম্ভ করিয়া দিল। আই গো কুবেরের পাষাণ প্রাণ! মেয়েটাকে সে যে কোথায় রাখিয়া আসিল, আর কি তাহার খবর লইতে হইবে না? জন্মের মতো রাখিয়া দিয়া আসিয়াছে নাকি মেয়েকে?
এমন যে নিশ্চিন্ত হইয়া আছে কুবের। সারা রাত মাছ ধরিয়া কুবের তখন বাড়ি ফিরিয়াছে। ভাত খাইয়া দুপুরবেলা আমিনবাড়ি রওনা হওয়ার প্রতিশ্রুতি দিয়া সে মালাকে শান্ত করিল। তারপর ঘুমাইতে গেল পিসির ঘরে। ঘুমাইয়া উঠিয়া স্নান করিয়া আসা অবধি সে আর চোখে চাহিতে লাগিল কফিলার দিকে। কে জানে কফিলা আজ সঙ্গে যাইতে চাহিবে কিনা। কফিলা কিছু বলে না, একবার সামনে আসে, একবার অন্তর্হিত হয়। খাইতে বসিয়া কুবের বলে, খাইয়া উঠেই আমিনবাড়ি রওনা দেব কফিলা, ফিরবা না আইজ? কেডা জানে, হয়তো হোটেলে থাকো। হোটেলে কেন থাইকো, মুক্তার বাবুগো বাড়ি থাইকো বলিয়া কফিলা হাসে। লজ্জা পাইয়া গার হেট করিয়া কুবের খাইয়া যায়। না, কফিলার মনের হাদিস পাইবার ভরসা তাহার আর নাই। কখন কি বলিবে, কখন কি করবে কিছুই অনুমান করিতে পারা যায় না। খাইয়া উঠিয়া কুবের ময়লা চাদরটি গায়ে জড়াইয়া যাওয়ার জন্য প্রস্তুত হইল। বড় সে গম্ভীর হইয়া গিয়াছে, যেন এমন একটা অপমান সম্প্রতি তাহার জুটিয়াছে যাহা তাহার প্রাপ্য নয়। বড় নির্মম কফিলা, বড় দুর্বোধ্য তাহার ব্যবহার। রওনা হওয়ার সময় কুবেরকে চায় আনা পয়সা দিয়া কফিলা বলিল, গোপীরে ফল কিনা দিবা মাঝি। তারপর মালাকে বলিল, মাঝির লগে যামু নাকি দিদি? মালা বলিল, তোর গিয়া কাম কি? তখন কফিলা বিষণ্ণভাবে একটু হাসিল। কুবেরের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মাঝি কি কব? কুবের মাথা নাড়িল, তাড়াতাড়ি বাহির হইয়া গেল। আমিনবাড়ি সে পৌঁছিল অপরাহ্নে। কফিলার পয়সা দিয়া স্টিমার ঘাট হইতে কমলা লেবু কিনিয়া গফিকে দেখিতে গেল। নদীর তীরে ফিরিয়া আসিল সন্ধ্যাবেলা। আজ বাড়ি ফিরিবার নৌকার অভাব নাই, তবুও কুবেরের কেন যেন ফিরিতে ইচ্ছা করিতেছিল না। অনেক রাত্রি অবধি নদীর তীরে বসিয়া থাকিয়া সে হোটেলে ভাত খাইতে গেল। খাইতে খাইতে সে শুনিতে পাইল বাজারে আজ বাসান যাত্রা হইতেছে। আজ কুবের কাছে না থাকিলে কেহ ভয় পাইবে না। খাইয়া উঠিয়া সে বাজারের দিকে পা বাড়াইল। বাজারে টিনের চালা নিচে যেখানে তরি তরকারির দোকান বসে, সেইখানে যাত্রার আসর বসিয়াছে। লোক জমিয়েছে ঢের। কুবের এক পাশে বসিয়া পড়িল। পানবিড়ির দোকান সারা এত রাত্রে ফসরা সাজাইয়া কেহ নাই। রূপকন্যারাও যাত্রা শুনিতে আসিয়াছে। পেশাদার দল নয়, আলু বেচা তেল বেচা মানুষের শখের দল। অনেকে হয়তো পড়িতেও জানে না, একে ওকে দিয়া পড়াইয়া শুনিয়া শুনিয়া পাঠ মুখস্থ করিয়াছে। শক্ত শক্ত অনেক শব্দই উচ্চারণ হয় না, তাই হাস্যকর রকম ভাঙ্গিয়া জিহ্বার উপযোগী করিয়া নিয়াছে। বক্তৃতাগুলি কথা শুদ্ধ ভাষার এক অপরূপ খিচুড়ি। পোশাক পরিচ্ছদের যেমন অভাব, অভিনেতা নির্বাচন ও কাণ্ডগানেরও তেমনই অভাব। বালক লক্ষীন্দরের পাশে তার চেয়ে এক হাত বেশি লম্বা বেহুলা নির্বিকার চিত্রে পাঠ বলে। গলাটি মিহি বলিয়া আর চমৎকার মেয়েলি ডঙ্গে অভিনয় করিতে পারে বলিয়া ওকে বেহুলা করা হইয়াছে। আর কিছু দেখিবার প্রয়োজন হয় নাই। তবু রাত জাগিয়া ভিড় করিয়া সকালে বাসনা যাত্রা শোনে। একবার নয়, বহুবার। ভাঙ্গা হারমোনিয়াম আর ড্যাপসা তবলার সঙ্গত, মশালের লাল আলো, আলু বেচা তেল বেচা অভিনেতা। তবে কি মোহ এ যাত্রার? কুবের ঠায় বসিয়া থাকে। ঢিমাইয়া ঢিমাইয়া অভিনয় চলে। মা মনসা একটা গান করে, চাঁদ সদাগরে দুটো কথা বলে। মৃত লক্ষীন্দর উঠিয়া একটা গান করিয়া আবার মরিয়া যায়। কোথায় কখন কোন দৃশ্যের শুরু? সর্বদ্রষ্ট লক্ষীন্দরের জন্য বেহুলার বহুল বিলাপের পর মা মনসা আবার কেন গান গাহিয়া চাঁদ সদাগরকে ভয় দেখাইয়া যান যে তাকে পুজো না করিলে লক্ষীন্দরকে সাপে কাটিবে।
এসব বুঝিবার দরকার হয় না। কুবের মন দিয়া যাত্রা শুনে। রাত্রি শেষ করিয়া যাত্রা শেষ হইলে পেঁয়াজের যে খালি বস্তাটার উপর সে এতক্ষণ বসিয়াছিল তার উপরে কাত হইয়া ঘুমাইয়া পড়ে। কিন্তু বেশিক্ষণ ঘুমানোর সুযোগ সে পায় না। সকাল হইতে না হইতে তাহাকে ঠেলিয়া তুলিয়া দেওয়া হয়, সেখানে আবার দোকান বসিবে। অনেক বেলায় সে গ্রামে ফেরে। দেখিতে পায় বাড়িতে অতিথি আসিয়াছে কপিলার স্বামী শ্যামাদাস। লম্বা চড়া প্রকাণ্ড জোয়ান মানুষ, গাড় ছোঁয়া বাবরি চুল মাথায়, বোচা নাকটার নিচে একজোড়া উদ্ভুত গোপ। খুঁটিতে ঠেস দিয়া বসিবার ভঙ্গি দেখিলে মনে হয় বিশ্বজগতে কারো সে তোয়াক্কা রাখে না। কুবের মুখখানা স্থান হইয়া যায়। কে জানে কে আসিয়াছে? শ্যামাদাস। শ্যামাদাসের আসিবার উদ্দেশ্য জনিত বেশি দেরি হইল না। এ পক্ষের বউটা তাহার মরিয়া গিয়াছে। কপিলাকে সে নিয়ে যাইবে, কখন যাইবে? বেলা ফারিয়া আসিলে এক সময় রওনা হইয়া যাইবে। সেই জন্য কি কুবের যদি খাতির করিয়া একটা দিন থাকিয়া যাইতে বলে তাতেও শ্যামাদাসের আপত্তি নাই। বসিয়া বসিয়া তাহারা কথাবার্তা বলে। কপিলা এক সময় আসিয়া ফিস ফিস করিয়া স্বামীর কানে কানে কি যেন সব গোপনে কথা বলে, তারপর হাসিয়া চলিয়া যায়। পিসির ঘরে ঢুকিবার আগে মুখ ফিরিয়া চোখের একটা দুর্বোধ্য ইঙ্গিত করে। এত বেলায় কুবের ফিরিয়া আসিয়াছে, কই খাওয়ার কথা কপিলা তো কিছুই বলিল না। কুবেরের ক্ষুধা তৃষ্ণার কথা মনে রাখিবার প্রয়োজন কি কপিলার ফুরাইয়া গিয়াছে। গফির কথাও তো কিছু সে জিজ্ঞাসা করিল না। গায়ের চামড়া কুবেরের আজ বড় খসখস করিতেছিল। অনেকদিন তেল মাখা হয় নাই। শ্যামদাস আসিয়াছে বলিয়াই কপিলা বোধ হয় আজ চুলে আবার জবজবে করিয়া নারকেল তেল দিয়াছে। কালো একটি বোতলে বিলাসিতার এই উপকরণটি কপিলা সর্বদাই মজুত রাখে। একটা কিছু উপলক্ষ পাইলেই বোতলটা কাত করে মাথায় শ্যামদাসকে বসিতে বলিয়া কুবের কপিলার কাছে একটু তেল চাহিল। কপিলা করিল কি, রাঁধিবার তেল রাখা বাঁশের পাত্রটি আনিয়া বলিল, ধর মাঝি, কুবের হাত ফাতিলে পাত্রটা সে একেবারে উপর করিয়া ধরিল। এক ফোঁটা তেলও কুবেরের হাতে পড়িল না। কপিলা বলিল, আই গো আই, তেল তো নাই বলিয়া কি হাসি কপিলার। কুবের কথাটি ভুল লইল না। বাঁশের পাত্রটি তার হাত হইতে ছিনাইয়া লইয়া এই দুপুর বেলা অভুক্ত অবস্থায় গ্রামের ভিতরে গিয়া 2 পয়সার তেল কিনিয়া আনিল। কপিলাকে দেখাইয়া দেওয়া বসিয়া সর্বাঙ্গে ঘষিয়া ঘষিয়া বহুক্ষণ ধরিয়া সে তেল মাখিল। নিজের দেহটিকে সে যেন কলিজা চুলের মতোই তেল জবজবে করিয়া ছাড়িবে। সারাদিন কপিলার সঙ্গে সে কথা বলিল না, কিন্তু সন্ধ্যার পর মাছ ধরিতে যাওয়ার সময় তামাকের গোলাটা সঙ্গে লইতে ভুলিয়া গেল। নৌকায় গিয়া একা সে বসিয়া রহিল প্রতীক্ষায়। একসময় গণেশ ও ধনঞ্জয় আসিয়া তাহার সঙ্গে যোগ দিল। তারপর মৃদু জ্যোৎস্নায় পদ্মার রহস্যময় বুকে নৌকা ভাসিয়া গেল, কিন্তু তামাক পোষাইয়া দিতে কেহ আসিল না। পরদিন কপিলাকে সঙ্গে করিয়া শ্যামদাস চলিয়া গেল। ইলিশের মৌসুম শেষ হইয়া গেল। ধনঞ্জয়ের 3টি নৌকা ইলিশ মাছ ধরার কাজে লাগানো হইয়াছিল। একটিতে থাকিত সে নিজে, অন্য দুটিতে তার 2 ছেলে। আশিসের ঝড়ে একটি নৌকা ভাঙ্গিয়া গিয়াছে, আবার একটি নৌকা সে রাখিল মাছ ধরার জন্য, অন্যটি লাগানো হইল ভাড়া খাটিবার কাজে। ছেলেরা মাছ ধরিবে, নিজে সে একজন মাঝিকে লইয়া নৌকা বাহিবে। কুবেরকে ধনঞ্জয় পছন্দ করে না। গণেশকে সে তার নৌকার মাঝি হইতে বলিল, কিন্তু গণেশ কিনা বোকা, সে গেল পরামর্শ জিজ্ঞাসা করিতে কুবেরের কাছে। কুবের রাগিয়া বলিল, যা যা, খাট গিয়া আজান খুরার
না, আমারে জিজ্ঞেস কেন? আজান খুরা বেশি আপনার না তোর? কুবের অনুমোদন না করিলে তাহা হইবার নয়। গণেশ ধনঞ্জয়কে বলিয়া আসিল, তার নৌকায় একা সে মাঝির কাজ করিবে না। কুবের যদি করে তারই সে করিবে, নতুবা নয়। শুনিয়া ধনঞ্জয় বলিল, যা মর গিয়া, তবে 50 জনা মাঝি রাখুম। কলের জাহাজ পাইছস না? গণেশ তাহা জানে না। চিরদিন সে কুবেরের কথাই নির্ভর করিয়া আসিয়াছে। কলের জাহাজ হোক আর ছোট পানসি হোক, কুবের যেখানে নাই গণেশও নাই সেখানে। কুবেরের দাওয়া বসিয়ে সে নিশ্চিত মনে তামাক টানিতে লাগিল, আর কুবের গম্ভীর চিন্তিত মুখে ভাবিতে লাগিল, এবার কি করিবে? মাঝিগিরি সে করিবে সন্দেহ নাই, তবুও গম্ভীর চিন্তিত মুখে অন্য কিছু করা যায় কিনা ভাবিতে কুবের চিরদিন বড় ভালোবাসে। কফিলা চলিয়া যাওয়ার পর ক্রমে ক্রমে কুবেরের অভাব বাড়িয়াছে। ঘরের লক্ষ্মী যেন চলিয়া গিয়াছে কফিলার সঙ্গে। পরিপূর্ণভাবে ক্ষুধার নিবৃত্তি আর হইতেছে না। সময়টা পর্যন্ত পড়িয়াছে খারাপ। জিনিসপত্রের দাম বাড়িয়া গিয়াছে। বর্ষে একটা ফসল নষ্ট হইয়াছিল। পাটের কল্যাণে আমার ধানের ফসল হইয়াছে কম। চাষিদের ঘরে ধান নাই, টাকা নাই, আছে পাট। কুবেরের ঘরে কিছুই নাই। পাটের উপর চাষির অনিশ্চিত মরণ বাঁচন। কুবেরের জীবনধারণ সুনিশ্চিত মাঝিগিরিতে, সেটা ভালো মতো জুটিতেছে না। একটা নৌকা যদি কুবেরের থাকিত পদ্মার ঘাটে ঘাটে, তবে সে কুড়াইয়া বেড়াইতে পারিত জীবিকা। পরের নৌকায় লগি ঠেলিতে পাইবার ভরসায় বসিয়া থাকিতে হইত না। ভোরবেলা এখন নদীর বুক জুড়িয়া থাকে। কার্তিকের কুয়াশা যদিও অগ্রহণ আসিয়া গিয়াছে। জলের তল হইতে মাঠঘাট মাথা তুলিয়াছে। কোথাও রবি শস্যের চারা উকিয়ে দিয়াছে, কোথাও সবে শস্য বীজ বপন করা হইয়াছে। রাত্রে অল্প অল্প শীত করে, কাপড় গায়ে দিতে হয়। কুবেরের মন বড় খারাপ, কিছু ভালো লাগে না। গোপী হাসপাতাল হইতে ফিরিয়া আসিয়াছে। বাঙ্গা হাঁটুটি তাহার সঙ্গে হইয়া গিয়াছে, সে হাঁটিতে পারে না। ভবিষ্যতে আবার কোথায় হাড় ভাঙিয়ে ঠিক করিয়া দিলে খোরাইয়া খোরাইয়া হয়তো সে হাঁটিতে পারিবে। চলন তার স্বাভাবিক হইবে না। কোনোদিন যুগলকে জামাই করার আশা আর নাই। মেয়ের বিবাহ দিবার এবং সেই উপলক্ষে কিছু টাকা পাইবার ভরসাও লুপ্ত হইয়া গিয়াছে। কি উপায় হইবে গোপীর? রাসু মাঝে মাঝে আসে, বেশি বুঝিতে পারে যায়। গোপীর অবস্থা দেখিয়ে সে বড়ই দুঃখিত হইয়াছে। এই ছিল আমাদের পদ্মা নদীর মাঝি পর্ব 13। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন। পরবর্তী গল্প শুনে অবশ্যই আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন।